অনলাইনে ঘৃণা বা হয়রানি, সেটা টিকটকে হোক, ইনস্টাগ্রাম বা এক্সে, গোটা বিশ্বেই নারীরা আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন, বিশেষ করে রাজনৈতিকভাবে সক্রিয় নারীরা। এসব হয়রানির বৈশিষ্ট্যগুলোও একই ধরনের, কিন্তু কেন? আর এ নিয়ে আমরা কি করতে পারি? কম্পিউটারের পর্দার আড়ালে লুকিয়ে মানুষ যেন সব সংকোচ ও দ্বিধা হারিয়ে ফেলে। কেউ কেউ এমন জঘন্য ও নিষ্ঠুর অপমানজনক মন্তব্য করে যা কখনো কারো মুখের ওপর বলার সাহস পেত না। জার্মান রাজনীতিবিদ ফ্রান্সিসকো ব্র্যান্ডম্যান এই বিষয়টা বেশ ভালো করেই জানেন, আর প্রায়ই এমন মন্তব্যের মুখোমুখি হন, যেমন তুমি মূর্খ, রাজনৈতিকভাবে ব্যর্থ, নীচ, নোংরা দেহ ব্যবসায়ী, নিজের জঘন্য হীনমুখটা বন্ধ করে রাজনীতির মাঠ ছাড়ো। বেশ নোংরা মন্তব্য। নিজের সম্পর্কে এমন কিছু দেখতে কি আপনার ভালো লাগবে? অনলাইনে বিদ্বেষমূলক মন্তব্যের ঘটনা যেমন বিশ্বজোড়া, তেমনি এর শব্দ চয়নও একই ধরনের। উদ্দেশ্য একটাই, রাজনৈতিকভাবে সক্রিয় নারীদের কণ্ঠরোধ। কেনিয়ার গ্লোরিয়া অরওবা, ভারতের সুপ্রিয়া শ্রীনেথ এবং আর্জেন্টিনার মিরিয়াম ব্রেগম্যান, এই তিন রাজনীতিবিদই সামাজিক মাধ্যমে বিদ্বেষমূলক মন্তব্যের মুখোমুখি হয়েছেন। জানেন এসব কতটা ব্যক্তিগত হয়ে উঠতে পারে? আমাদের উচিত তোমার ছেলেকে ধর্ষণ করা, তাকে অপহরণ করা উচিত, আর ধর্ষণ করে কেটে টুকরো টুকরো করা উচিত। গ্লোরিয়া অরওবা কেনিয়ান পার্লামেন্টের এক সিনেটর। তিনি অনলাইনে প্রচুর ঘৃণার মুখোমুখি হয়েছেন, বিশেষ করে তার সাম্প্রতিক গর্ভাবস্থায়। গত কয়েক মাস ধরে যে বয়ান তৈরি হয়েছে তা হলো, আপনি যদি জানতে চান পুরুষ কিভাবে পশুর মতো, তবে ভাবুন এমন এক পুরুষ আছে যে সিনেটর গ্লোরিয়ার সঙ্গে শুয়েছে আর তাকে অন্তঃসত্ত্বা করেছে। এমন একটা অভিজ্ঞতা যার সঙ্গে সুপ্রিয়া শ্রীনেথ খুবই পরিচিত। ভারতের সবচেয়ে বড় বিরোধী দলের মুখপাত্র তিনি। নির্দিষ্ট করে নারীদের উদ্দেশ্যে বিদ্বেষমূলক মন্তব্য কখনোই শুধু বিদ্বেষ নয়, বরং এতে ঘৃণার সঙ্গে যৌন সহিংসতা মিশে থাকে। বেশিরভাগ সময় নারীকে তার আদর্শের জন্য ট্রল করা হয় না। ট্রলকারীরা প্রথমেই যেটা করবে তা হলো শারীরিক গঠন নিয়ে খারাপ মন্তব্য করবে। তারা আপনাকে নিয়ে শারীরিক ও যৌন সহিংসতামূলক কথা বলবে, আপনার সন্তানদের আক্রমণ করবে। সুপ্রিয়া শ্রীনেথের মতে, সমাজে নারীদের সঙ্গে যে আচরণ করা হয় মূলত তারই এক প্রতিফলন এসব অনলাইন ট্রোলিং। বিদ্বেষমূলক মন্তব্যের লক্ষ্যই হল নেতৃস্থানীয় নারীদের দমিয়ে রাখা। তাদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে ক্রমাগত ছোট করা, এত বাজে অনুভূতি দেয়া যাতে আপনি নিজের মত প্রকাশ করা বন্ধ করে দেন। বিশেষত নারীদের মতামত দেখলেই এসব মানুষ বিরক্ত হয়। মিরিয়াম ব্রেগম্যান আর্জেন্টিনার একজন বিশিষ্ট বামপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব। কয়েক বছর আগে কিছু কট্টর ডানপন্থী অনলাইন গ্রুপে তার ফোন নম্বর ফাঁস হয়ে যায়। শীঘ্রই তিনি হুমকি পেতে শুরু করেন। মিরিয়াম ব্রেগম্যানের মতে, বিদ্বেষমূলক মন্তব্যের বিরুদ্ধে লড়াই শুধু টিকে থাকার জন্য নয়, বরং আলাপের ধরনে পরিবর্তন আনার জন্য, যাতে পরবর্তী প্রজন্ম দ্বিধা আর ভয় ছাড়াই নেতৃত্ব দিতে পারে। গ্লোরিয়া অরওবা নারীদের নিজ অবস্থানে অটল থাকার আহ্বান জানান। তিনি এই সংস্কৃতি বদলাতে চান, আক্রমণকারীদের চুপ করিয়ে দিতে চান। আপনি যদি দমে যান তবে বুঝবেন তারা আপনার ঘাড়ে কলঙ্কের যে বোঝা চাপাতে চেয়েছে সেটাই এর কারণ। আর আমি সব সময় মানুষকে বলি, দরকারে বেপরোয়া হওয়ার সাহস রাখো। যখন তুমি বেপরোয়া হবে, কোনো কিছুই তোমাকে প্রতিযোগিতা থেকে হটাতে পারবে না। সুপ্রিয়া শ্রীনেথ এসব ঘৃণা ও হুমকিকে নিজের সংগ্রাম চালিয়ে যাওয়ার জ্বালানি হিসেবে ব্যবহার করেন। সামাজিক জীবনে জনসম্মুখে থাকতে হলে দরকার দৃঢ় মানসিকতা, আর আমার মানসিকতা খুবই দৃঢ়। এমন কিছু আমাকে বিচলিত করতে পারে না, কারণ আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আর বেনামি কোনো বট আমাকে নিয়ে কি বলল তাতে আমার কিছুই যায় আসে না। 20 জন ফলোয়ারের বেনামি অ্যাকাউন্ট থেকে আমাকে যৌন অপবাদ দিচ্ছে কিনা সেটা আমার জন্য কোনো হুমকিই নয়। ঘৃণার বিরুদ্ধে এই নারীদের লড়তে দেখাটা অনুপ্রেরণামূলক হলেও বেনামি কিবোর্ড যোদ্ধারা ছড়িয়ে আছে সবখানেই, সে হোক আর্জেন্টিনা, কেনিয়া, ভারত বা জার্মানি। তারা অনলাইনে নারীদের মর্যাদাহানি করা আর ভয় দেখানোর চেষ্টা করে। বিশ্বের কিছু অঞ্চলে এমন ঘটনা তুলনামূলক বেশি ঘটে। 51টি দেশে জরিপ চালিয়ে এসব সংখ্যা পাওয়া গেছে। তবে অনলাইনে বেশিরভাগ বিদ্বেষমূলক অপরাধ রয়ে যায় অগোচরেই। আর অনেক ভুক্তভোগীরই আশঙ্কা থাকে এসব হুমকি শুধু মৌখিক হয়রানিতেই থেমে থাকবে না, বরং শারীরিক সহিংসতায় রূপ নিতে পারে। এর কারণ হলো নারীর বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষপূর্ণ এসব ঘটনা খুবই নির্দিষ্ট এক ছাঁচে পড়ে যায়। অনলাইনে নারী রাজনীতিকদের উদ্দেশ্যে যে ধরনের ঘৃণা দেখানো হয় তা পুরুষ রাজনীতিকদের তুলনায় খুবই আলাদা।
এর কারণ একটাই, তারা নারী। এজন্যই তাদের বিশেষভাবে লক্ষ্যবস্তু বানানো হয়। আমাদের সমাজে এখনও অনেক নারী বিদ্বেষী ও লিঙ্গভিত্তিক বৈষম্যমূলক ভাবনা বিরাজ করে, আর এসবের ভুক্তভোগী হন সেই সব নারীরা যাদের জনসম্মুখে দেখা যায়। এর মধ্যে আছে যেমন ধরুন নারী অধিকার কর্মী, নারী সাংবাদিক বা বিশেষ করে যেসব নারী রাজনীতিতে জড়িত, তাদের উপর যদি হঠাৎ করে বিশেষ কোনো ক্ষমতার ভার ন্যস্ত হয়। তাছাড়া এমন মানসিকতারও প্রচলন আছে যে এই ধরনের সহিংসতাই নারীর প্রাপ্য। এসব হয়রানির ধরন সবখানে একই রকম। নারীরা প্রায়ই নিজ বৈবাহিক অবস্থা, পরিবার সম্পর্কিত সিদ্ধান্ত বা ক্যারিয়ার গড়া নিয়ে ভাবনার কারণেও হয়রানির শিকার হন। কখনো কখনো শুধু আওয়াজ তোলার কারণেই তাদের ভুগতে হয়। সহিংসতা, ধর্ষণ, এমনকি হত্যার হুমকি পর্যন্ত পৌঁছে যেতে পারে এসব আক্রমণ। বিদ্বেষমূলক বক্তব্য, বানোয়াট তথ্য বা এসব মন্তব্য করাই হয় কারণ এসব এমন কোনো বিষয় নয় যা নিয়ে মামলা দায়ের করা যায়। এসব হয়রানি পুরোপুরি বাক স্বাধীনতার আওতায় পড়ে, কিন্তু তাতে নারীদের মুখ বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যটা রয়েই যায়, যাতে মানসিকভাবে নারীদের অস্বস্তিতে ফেলা যায়, তাদের আত্মবিশ্বাসে চির ধরানো যায়। ছোট ছোট এই হয়রানিগুলো চলতেই থাকে যতক্ষণ না ভুক্তভোগী সিদ্ধান্ত নেন, ঠিক আছে, আমি এখান থেকে সরে যাচ্ছি, কারণ এসব সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। অনলাইন প্ল্যাটফর্মগুলোর দুর্বল বিধিনিষেধের কারণে প্রায়ই ছাড় পেয়ে যায় এসব। তাই জনসম্মুখে থাকা নারীদের সাধারণত নিজস্ব উপায়ে এসব হয়রানি সামাল দিতে হয়। আমরা যদি ব্যাপকভাবে আলোচিত কিছু ঘটনার দিকে তাকাই, যেমন ধরুন ইতালিতে লরা বোলদ্রিনি বা জার্মানিতে আনালেরা বেরবক, সেখানে কিন্তু আপনি দেখবেন না যে গোটা রাজনৈতিক দল এক হয়ে তাদের পাশে দাঁড়িয়েছে বা সুরক্ষা দিতে চাইছে। এমন নীরবতা নারীদের একা করে ফেলে, এভাবে প্রায় যেন নেকড়েদের সামনে ছুঁড়ে ফেলা হয় তাদের। বিশেষজ্ঞরা বলছেন এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারে যদি যথেষ্ট সংখ্যক মানুষ এক হয়। আপনি যা করছেন তা হয়তো বৈধ, কিন্তু নৈতিকভাবে আমরা আপনার এসব মন্তব্য কপচানো শুনতে চাই না, কারণ এগুলো লিঙ্গ বিদ্বেষী, নারী বিদ্বেষী, আর এসবের কারণে নারীরা কর্মক্ষেত্র ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। তাই দয়া করে থামুন। অনলাইন দুনিয়াকে আরও নিরাপদ করতে দরকার কঠোর আইন, যাতে বাক স্বাধীনতা এবং বিদ্বেষমূলক মন্তব্যের মাঝে স্পষ্ট পার্থক্য থাকবে। নারীদের এমন অনুভব করা দরকার যে যখনই তারা সহিংসতার লক্ষ্যবস্তু হয়ে ওঠে আর পুলিশের কাছে যায়, তাতে কিছু একটা ঘটবেই, আর বিষয়টিকে গুরুত্ব সহকারে নেওয়া হবে। কিন্তু বর্তমান বাস্তবতা তেমন নয়। মানবাধিকার বিশেষজ্ঞরা বলেন, বিচার কার্যকর করতে হলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা প্রয়োজন, বিশেষ করে যখন অপরাধীরা নিজেদের গোপনীয়তার সুযোগ কাজে লাগিয়ে পার পেয়ে যায়। প্রতিষ্ঠানগুলো সহযোগিতা করবে কিনা তা নিয়ে অবশ্য সন্দেহ আছে, কিন্তু বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যদি এটা না করে, তবে কি সরকারি দায়িত্ব নেবে? বিশ্বব্যাংকের এক গবেষণা বলছে, অনলাইনে বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে আসলেই আইন আছে মাত্র 30% দেশে, যেমন জার্মানিতে। অপমানের ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করা যায়, কিন্তু আগে ভুক্তভোগীদের এসব বিদ্বেষমূলক মন্তব্য খুঁটিয়ে দেখতে হবে, যাতে এর কোনগুলোর আসলেই আইনি পরিণতি আছে তা চিহ্নিত করা যায়। এখানে কাজে আসতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। এ অবস্থায় ঠিক কেমন লাগে সেটা জানেন ফ্রান্সিসকা ব্র্যান্ডম্যান, তাই তিনি এক উপায়ও বের করেছেন। তুমি আবর্জনার টুকরো, তুমি মানুষ নামের কলঙ্ক, এই দেশটাকে ধ্বংস করে দিচ্ছ তুমি। সামাজিক মাধ্যমে ব্র্যান্ডম্যান কি ধরনের ঘৃণার শিকার হন তারই দুটো উদাহরণ এগুলো, কিন্তু সহ্য করে যাওয়া আর নয়। ফ্রান্সিসকা ব্র্যান্ডম্যান হলেন জার্মান উদারপন্থী দলের তরুণদের শাখায় ইয়াং লিবারেলসের প্রধান। 3 বছর আগে তিনি লিঙ্গ বিদ্বেষের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেন। এরপর অনলাইনে অপমান ও হুমকির ঢল নামে। এর বিরুদ্ধে লড়তে চেয়েছিলেন ফ্রান্সিসকা ব্র্যান্ডম্যান, তাই 2 বন্ধুকে নিয়ে এক স্টার্টআপ প্রতিষ্ঠা করেন, নাম সোডান। এই প্রতিষ্ঠান শুরু করেছিলাম নিজেকে রক্ষা করার জায়গা থেকে, আর আমার বন্ধুরা বলেছিল আমরা সামলে নেব। এসবের মুখে আপনার পড়াটা উচিত নয়, কারোরই এসব সহ্য করা উচিত নয়। সেই বন্ধুদের একজন আইনজীবী, স্টার্টআপের সহপ্রতিষ্ঠাতা আলেকজান্ডার ব্রকমায়ার। এআই সফটওয়্যারকে আইনত প্রাসঙ্গিক মন্তব্য খুঁজতে প্রশিক্ষিত করেছেন তিনি। যেসব বিদ্বেষমূলক মন্তব্যের জন্য মামলা করা যেতে পারে, সামাজিক মাধ্যম এক্সে তা খুঁজে বেড়ায় এই সফটওয়্যার। প্রথমে গড়পড়তা বাছাই করা হয়, এরপর একে আইনিভাবে পরীক্ষা করে গ্রাহকদের কাছে উপস্থাপন করা হয়। গ্রাহক নিজেই সিদ্ধান্ত নিতে পারেন যে এ ব্যাপারে এগোতে চান কিনা, ঝুঁকিতে আছেন বলে মনে হচ্ছে কিনা, নাকি এ নিয়ে তাদের কোনো সমস্যাই নেই। আর যখন তারা সিদ্ধান্ত নিয়ে নেন, আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে গিয়ে ফৌজদারি অভিযোগ দায়ের করি। ফ্রান্সিসকা ব্র্যান্ডম্যান এবং সোডানের উদ্দেশ্য একটাই, বিদ্বেষমূলক মন্তব্যের অবসান ঘটানো।
জার্মানিতে গ্রিন পার্টির রবার্ট হাবেকের মতো রাজনীতিবিদেরা বা ড্যানিয়েলা সেপেরির মতো অধিকার কর্মীরা এরই মধ্যে এই স্টার্টআপ এবং এর সঙ্গে যুক্ত আইন সংস্থাগুলোকে সমর্থন দিচ্ছেন। এই এক আশার আলো। আমাদের প্রচেষ্টার প্রভাব পড়ছে সেটা বলতে পারি, কারণ অনেকে নিজের অপরাধের জন্য দোষী সাব্যস্ত হচ্ছে। এমনকি তারা হয়তো নিজেদের মন্তব্যের জন্য ক্ষমাও চাইতে পারে। আর ভুক্তভোগীদের ক্ষেত্রেও কোনো কিছু পোস্ট করার পর বাকিটা কপালের ওপর ছেড়ে দিতে হবে, তাদের আর এমনটা মনে হচ্ছে না। মাত্র 2 বছরে সোডান 8,000-এর বেশি মামলা করেছে, যাতে অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্যের অবসান ঘটানো যায়। এই রাজনীতিক আমাদের দেখিয়েছেন যে রুখে দাঁড়ালে কাজ হয়, আর অনলাইনে সেটা দেখতে পেলে নিজেকে শক্তিশালী মনে হয়। সোডান নিয়ে আরও কথা বাকি। আরেক সহপ্রতিষ্ঠাতার সঙ্গেও কথা বলে জানতে চেয়েছি ঠিক কিভাবে কাজ করে সোডান। উপাত্তবিজ্ঞানী মার্সেল শ্লিপসের বানানো কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সফটওয়্যারই সোডানের মূল ভিত্তি। এটা সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্য খুঁটিয়ে দেখে সম্ভাব্য অপরাধমূলক কন্টেন্টগুলোকে চিহ্নিত করে। এই এআই এরই মধ্যে অনেক উদাহরণ শনাক্ত করায় দক্ষ হয়ে উঠেছে। সফটওয়্যারটি গ্রাহকের জন্য সামাজিক মাধ্যমে থাকা মন্তব্যগুলো খুঁটিয়ে দেখে, যেসব শব্দ সমষ্টি প্রচলিত ফৌজদারি অপরাধের আওতায় পড়ে সেসব খুঁজে বেড়ায়। যেমন ধরুন অপমান বা ঘৃণা ও সহিংসতার উস্কানি। বিচারিক ডেটাবেসের মাধ্যমে অবিরত শিখে চলেছে এই সফটওয়্যার, কিন্তু একটা সমস্যা ঠিক রয়েই যাচ্ছে, আর সেটা কারিগরি নয়। সত্যি বলতে গেলে এই খাতে এখন পর্যন্ত তেমন একটা আইনি নজির নেই। অনলাইনে শাস্তিযোগ্য অপমান, হুমকি ও বিদ্বেষমূলক অপরাধের কথা যদি বলি, আসলে আমরাই এমন নজির সৃষ্টির জন্য পথ তৈরি করছি। এআই সফটওয়্যারটি সেমান্টিক ভেক্টর ব্যবহার করে। এর মানে একই ধরনের ভাষাকে একসঙ্গে বিবেচনা করা হয়, আর এভাবে এটা নতুন এবং সম্ভাব্য শাস্তিযোগ্য শব্দ আবিষ্কার করে। চূড়ান্ত আইনি পরীক্ষা যদিও এখনো মানুষের মাধ্যমেই হয়ে থাকে। এরপর এসব পরীক্ষার জন্য তালিকা করা হয়। লিঙ্গবিদ্বেষী গালি যেমন বেশ্যা বা পতিতা জায়গা পায় একসাথে। আবার ধরুন অসতী বা বাজে মেয়ের মতো শব্দগুলো, এদের বর্ণগুলো সম্পূর্ণ ভিন্ন, কিন্তু অর্থের দিক থেকে মিল অনেক বেশি। এই শব্দ ব্যবহার করাটাও অবশ্যই ফৌজদারি অপরাধ, কিন্তু আপত্তিকর শব্দ বাছাইয়ের পর পর্যালোচনা এবং এর কার্যকারিতা সূক্ষ্ম চোখে দেখার জন্য এটা সহায়ক। মাঝে মাঝে ইন্টারনেটকে আইনহীন মনে হয়। ফ্রান্সিসকা ব্র্যান্ডম্যান ও তার দল ঠিক এ বিষয়ে বদল আনতেই কাজ করছেন। অনলাইনে বিদ্বেষমূলক মন্তব্য এবং ভয়ভীতি দেখানোটা এক বড় সমস্যা, কারণ যখন নারীদের কণ্ঠরোধ করা হয় তা শুধু প্রতিনিধিত্বেরই নয়, বরং মতামতের বৈচিত্র্য এবং ভাবনা বিনিময়ের পথ বন্ধ করে দেয়, এমনকি ক্ষতি করে খোদ গণতন্ত্রেরও। তাহলে আপনি কি করতে পারেন? বিদ্বেষপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ করাটা সহজ, তা যদি শুধু সেই প্ল্যাটফর্মেও হয়। সময় এখন সবার এগিয়ে আসার, অনলাইন অফলাইন ঘৃণার বিরুদ্ধে আওয়াজ তোলার, আর এই সংকটে নারীদের পাশে দাঁড়ানোর। এ বিষয়ে আপনার কি মনে হয়? কমেন্টে জানান আমাদের। আজ তাহলে থাকুক এ পর্যন্তই, দেখা হবে আগামীতে। চোখ রাখুন শিফটে।